মিসেস চৌধুরী, তোর নেশা আমার আরও চাই, খুব করে চাই। শান ভাইয়া, আপনি খুব খারাপ। আমার একমাত্র বরকে ভাগিয়ে নিজে জোর করে বিয়ে করলেন। ঠোঁটে কি হাল করেছেন দেখেন, কি ব্যথা করছে। দেখি দেখি বউ, কি করেছি আমি? হিস, কি লাল হয়ে গেছে। সরি বউ, বুঝতে পারিনি। আসো, আমি ঠিক করে দিচ্ছি। তোর কিছু বলার আগে শান্তরের ঠোঁটে নিজের ঠোঁট ঢুকালো, এবার রাগে নয় ভালোবেসে। তোরে ঠোঁট চুষতে নিয়ে শুরু করলো। 10 মিনিট পর তোরে ঠোঁট ছাড়তেই তোর হাঁপাতে হাঁপাতে বলল, আপনি খুব পচা। আমি কালকেই খালামণিকে বলে দিব আপনি আমার ঠোঁটে ব্যথা দিয়েছেন। ঠিক আছে বলিস, সবাই তখন তোকে পচাবে, আমার কি। পচা ভাইয়া। তোর আর একবার ভাইয়া বললে ঠোঁটের মতো তোর সারা শরীর লাল করে দেবো। তখন সকালে কারোর সামনে যেতে পারবি না, তাই কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমা। ভাইয়া বিড়াল কোথায়? বিড়াল না মারি, বিড়াল না মেরেই ঘুমাবো? শান্তরের কথা শুনে অবাক হয়ে তোরের দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল বলেছি? ভাবিরা বলছে বাসর রাতে দুজন একসাথে বিড়াল মারতে। তুমি ভুলে গেছো, তাই আমি মনে করিয়ে দিলাম। শান্তরের কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার বউটা বয়সে শুধু বড় হয়েছে, বুদ্ধিতে একেবারে কাঁচা। তাই আমার বউটা যখন বুদ্ধিতে পাকা হবে, তাই এখন চুপচাপ ঘুমা। তোরের কপালে চুমু দিয়ে বুকের ওপরে তুলে নিল। ভাইয়া, আমি এভাবে ঘুমোতে পারবো না। কোনো রাস্তা নেই, তোকে এখন থেকে আমার বুকের উপরেই ঘুমাতে হবে। অভ্যেস করে নেব। তোরও আর কিছু বলল না, কারণ শান চৌধুরী একবার যা বলে তাই করে। তোর ওভাবেই ঘুমিয়ে পড়লো। তোর কাছিস কেন এত সকালে? মানুষ উল্টাপাল্টা ভাববে। ঘুমু ঘুমু চোখ খুলে, আমি নামাজ পড়বো। তো পর কে মানা করেছে? সামান্য কারণে এইভাবে কেউ সাত সকালে চিল্লায়? হ্যাঁ, আমি বাথরুমে যাব, ভূত ধরবে, তাই যেতে পারছি না। আর আমি একা নামাজ পড়তে পারি না, বাড়িতে দাদির সাথে পড়তাম। আমাকে বাড়িতে আমাকে বাড়িতে রেখে আসো, আমি এখানে থাকবো না। ঠিক আছে, আচ্ছা, তুই আমার সাথে নামাজ পড়, আর ওয়াশরুমে যেতে হলে আমাকে ডাকবি, ঠিক আছে? তাহলে সব সমস্যা শেষ। শানের সাথে ফজরের নামাজ আদায় করে নেয় তোর। এই, তুই এখন কই যাস? খালামণির কাছে, ওনার কাছে নালিশ দিব, কাল আমার ঠোঁটে ব্যথা দিয়েছো, আবার সকালে এই ঠান্ডার মধ্যে গোসল করে নিয়েছো। বউ, নালিশ পরে দিও, আগে আমার ঘুম কমপ্লিট করো। বলেই তোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কোলে তুলে কম্বলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভাইয়া, আমার সুরসুরি লাগে তো, হাত সরাও প্লিজ। এই জায়গায় আমাদের ছোট্ট বাবু থাকবে এক সময়, এই জায়গার যত্ন নিতে দে। কি হাল করেছিস দেখ না, না খেয়ে না খেয়ে। এইটুকু জায়গায় আমার বাবু থাকবে কি করে বলতো? আজ থেকে তুই ডাবল করে খাবি, বুঝেছিস? ছোট্ট করে তোরের পেটে চুমু দিয়ে গলায় নাক ডুবিয়ে আবার ঘুমিয়ে পড়ল। 8টায় স্বাদের ভাবি এসে একবার ডেকে গেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নাই। দুজনেই মনে সুখে ঘুমোচ্ছে। বউ উঠো, 10টা বাজে, আর কত ঘুমোবে? দাদি, আমি সাত ভাইয়াকে ঢুসুম ঢুসুম দিচ্ছি, ডিস্টার্ব করো না। সাত ভাইয়া খুব পচা, আমাকে ধমক দেয় আর নিজে হাসে। বলেই তোরের ঠোঁটে নিজের ঠোঁট নিয়ে নেয়। নিঃশ্বাস নিতে না পারায় চোখ খুলতেই সাতকে ধাক্কা দিয়ে হাঁপাতে থাকে। ও খালামণি, ভাইয়াকে বলো না আমি কোথাও যাব না। মারে, আমার কথা কি আর শুনবে? ওর সামনে কথা বলার তোর খালুজানেরও সাহস নেই। শান ভাইয়া ছোট থেকে এমন করে। আমি যাদের সাথে থাকতে চাই তাদের থেকেই দূর করে দেয়। আমার মনে আছে আমাদের বাড়ির পাশে রাফি নামে যে ছেলেটা ছিল, তার কথা। শুনেছিলাম বেচারার অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে। না গো খালামণি, ওটাকে তোমার ছেলে নিজ হাতে মেরে অমন দশা করেছিল। আমার ছেলে পুরাই দাদার কোয়ালিটি হয়েছে, বাবাও এমন ছিল। তা আম্মা জান, আমার ছেলে হঠাৎ রাফির ওই অবস্থা করেছিল কেন? খালুজান, আপনিও হাসছেন? রাফিকে বলে ওর গাছের টকটকে লাল গোলাপ ফুল আনিয়েছিলাম। তুই রেডি? ভাইয়া, আমি যাব না। অসহায় মুখ করে শান কোনো কথা না শুনেই তোরকে কোলে তুলে নিয়ে তোর লজ্জায় কোনো কথা বলতে পারছে না। শানের মা বাবা মিটপিট করে হাসছে। শানের বাবা কিছু বলতে যাবে তার আগেই, বাবা তুমি কোনো বাধা দিও না, সামনে ওর পরীক্ষা।
এখানে থাকলে পড়াশোনা গোল্লায় যাবে। এমনিতেই টেস্ট পরীক্ষার যা রেজাল্ট করেছে তা বলার মতো না। শান মিহির আসা পর্যন্ত ওয়েট করো। এমনিতেই তুই মিহিরকে ছাড়া বিয়ে করেছিস। মা, ও আসলে আমার কাছে পাঠিয়ে দিও, বাকিটা আমি দেখে নিব। বাট এখানে এক মুহূর্তের জন্য তুরকে রাখা যাবে না। শান তুরকে নিয়ে গাড়িতে বসলো। তুর গাড়িতে বসে অসহায়ভাবে খালামণি খালুজানের দিকে তাকিয়ে আছে, যার অর্থ সে যেতে চায় না, কিন্তু কি করবে? শানের মুখের উপরে কথা বলার কোনো সাহসই নেই। আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? খালামণিদের সামনে কিভাবে কোলে নিলেন, তারা কি ভাবছে কি জানি। তোর হঠাৎই এমন কথায় সাত গাড়ি ব্রেক করে। কিছুক্ষণ সামনে তাকিয়ে হু হাঁ করে হেসে উঠল। সানগ্লাসটা ঠিক করে চোখ দিয়ে তুরের দিকে তাকিয়ে বলল, তোর খালুজান তো রাতেই হানিমুনে পাঠাতে চাইলো। আমিই বললাম আমার বউটা বড্ড ছোট, আগে একটু বড় হোক তারপর যাব। এত ছোট বউ নিয়ে হানিমুনে গিয়ে কি করব? তোর অবাক হয়ে শানের দিকে তাকিয়ে আছে। দেখে শান আবার বলল, তোর খালামণি আর খালাজানের ডিএনএ আমার মধ্যেও আছে। আমাদের বংশের সবার লজ্জা শরম কম। তুই 2 দিন পর তোরও তাই হবে। সো আমার দিকে না, সামনে থাকা। তুই আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি গাড়ি চালাতে পারবো না, আমার লজ্জা করবে। বলে নিজেই হু হাঁ করে হেসে উঠল। শানের কথায় তোর বেশ লজ্জা পেল, কিছু বলল না। ফ্ল্যাটে গিয়ে তোর বিছানায় গা এলিয়ে দিল। খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে চোখের মধ্যে ঘুমের রানী টুপ করে বসে আছে। কোনো মতে চোখ খোলা সম্ভব হচ্ছে না। তোকে ঘুমানোর জন্য আমি এখানে নিয়ে আসিনি, আমার বাচ্চাদের শিক্ষিত মা দিবার জন্য এখানে এনেছি। তোর ঘুম ঘুম চোখে বলল, আপনি বাচ্চাদের নিয়ে থাকেন, আমি একটু ঘুমাই। 1 মিনিট। আপনার বাচ্চা আছে, তার মানে আপনি চিটিং করছেন। হ্যাঁ, আমি দাদির কাছে যাব, থাকবো না আপনার মতো চিটিংবাজের সাথে। বউ বাচ্চা থাকার পরেও আমাকে জোর করে বিয়ে করলো। রাজ গো, আমার কি হলো গো? তোমারে পাওয়া হলো না, শেষ পর্যন্ত একখান চিটিংবাজ কপালে জুটলো। হ্যাঁ। এই অবস্থায় শান কি করবে বা কি বলা উচিত বুঝতে পারছে না। সামান্য একটা কথা তোর এইভাবে নিবে বুঝতে পারেনি। শান নেপোলিয়নের কথা, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব, মনে করে বাচ্চাদের কথা বলল। আর তোর রাজকে জানতে হবে। রাজকে? শান আর কিছু না ভেবেই তোরের ঠোঁটে নিজের ঠোঁট নিজের করে নিল। 7 মিনিট পর ছাড়ল। এর মধ্যেই তোরের ঘুম হাওয়া। তোর হাঁপাতে হাঁপাতে বলল, সমস্যা কি? সব সময় আমার ঠোঁটে হামলা দাও কেন? ঘুমোতে দিবা না নাকি শান্তি মতো? সব দিব, আগে বল রাজকে বাড়ি কই, আর তোর সাথে কিসের সম্পর্ক? শান অসম্ভব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। ফর্সা মুখ একদম লাল হয়ে আছে, চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। সেই আগুন তোরকে শেষ করার জন্যই যথেষ্ট। তোর ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমি কোনো রাজকে চিনি না। ছোট থেকে তুমি কোনো ছেলের সাথে মিশতে দাওনি, তাহলে রাজকে চিনবো কি করে বলো? তাহলে ঘুমের মধ্যে কোন রাজের কথা বললি? ওটা মনে হয় সিমরিনের রাজের কথা বলছি। আসলে আমার অনেক শখ ছিল রাজের মতো আমার জীবনেও কেউ আসবে, যে সিমরানের মতো আমাকেও ভালোবাসবে। আমাকে দেখে কেউ বলবে ভাগ তোর ভাগ, আবার কেউ আমাদের ভালোবাসা দেখে বলল দিলওয়ালা দুলহা লে যায়গি। তার হলো কই? আমার কপালে জুটলো তোমার মতো খাটাস ভাইয়া। এতক্ষণ শান্তুরের কথা অবাক হয়ে শুনছিল। তুরের ঘুমের মধ্যেও শাহরুখ খান ভাবা যায়। শান কি না কি ভেবে বসছিল। তোর মনে রাখিস, শুধু তোর নেশায় আমি আবদ্ধ হব, অন্য কেউ না। তোর সকল নেশায় আমি থাকতে চাই। একদিন দেখিস তুই নিজে আবার নেশায় আবদ্ধ হতে আসবি। তুরের কপালে ড্রিপলি চুমো দিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা নিয়ে আসছি। নাস্তা খেয়ে পড়তে বসবি, কোনো কথা না। তোর লক্ষ্মী মেয়ের মতো ওয়াশরুমে গেল। সিনিয়র জিএফ তোমার নাতনি আমার একটু সেবা করে না। দেখো আমি নাস্তা বানালাম আর উনি আমাকে এবার খাওয়ার কথা না বলেই নিজে গপ গপ করে খাচ্ছেন। রাক্ষসী একটা। এই ভাইয়া, তুমি মিথ্যা বলছো কেন? দাদি, ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়ার কথা বিশ্বাস করো না। ভাইয়া বলেছে আমি যদি ওনার সব নাস্তা শেষ না করি তবে উনি আমাকে কি হব বল? থেমে গেলি কেন? চুপ। তারপর কি? অসভ্য লোক। তোরা সারা জীবন এমন থাক, দোয়া করি।
তোর শানের হাত থেকে ফোন নিয়ে কথা বলতে বলতে বেলকুনিতে গেল। মা বাবা মরা তোরকে দাদির নিজ হাতে মানুষ করেছে, মা বাবার আদর ভালোবাসা দিয়ে। তাই তো তোর আর তার দাদির কথা শেষ নেই। তোর এখন কি তোর এই ফোঁতা নাক টানার শব্দও আমাকে শুনতে হবে? আর একবার শব্দ বের করলে আমার থেকে কেউ খারাপ হবে না। কে বলেছিল আইসক্রিম খেতে? আমি বলেছিলাম? হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে না খেয়ে মারার চেষ্টা করছো ভাইয়া। খালাবনি, তোমার পোলা আমারে না খাইয়া মারতে চায়, দেখা যাও। হ্যাঁ। হোয়াট? তোকে আমি মারতে চাই, তাও আবার না খাওয়াই? তাহলে তোর সামনে যেসব পড়ে আছে সেসব কি একটু বলবি? আমি খাবো না, সাদা ভাত, রুটি, মাছ, মাংস কিছু খাবো না। আর একটা কথা বললে ভাত নয় থাপ্পড় খাওয়াবো। হাঁ কর। ভাত সাদা ছাড়া লাল, কালো বা নীল অন্য কোনো কালারের হয় শুনেছিস বা দেখেছিস? তোর অসহায়ভাবে তাকিয়ে আছে শানের হাতের দিকে। শান হাতে সিদ্ধ ডিম নিয়ে তোরের দিকে তাকিয়ে আছে। তোর ডিম কিছুতেই খাবে না বলে গো ধরে বসে আছে। শানও নাফরবান্দা, তোরকে ডিম খাওয়াই ছাড়বে। তোর শেষবার সোজা ভাবে বলছি, তুই ডিমটা এমনি এমনি খাবি নাকি আমি চুমু থেরাপি শুরু করব? আমার চুমু থেরাপি দিতে কিন্তু কোনো সমস্যা নেই, বরং ভালো লাগে এমন গুলো বউকে আদর করতে। তুই যদি নিজেই সে সুযোগ করে দিস তো। আর কিছু বলতে হলো না, তোর ডিম নিয়ে কোনো রকম পানি দিয়ে গিলে ফেললো। হ্যালো মা, তোর ডিম খেয়েছে, তুমি যেভাবে বলেছিলে সেভাবে। এখন ছটপট আমার অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠাও। কি বলিস? তোর ডিম খেয়েছে, তাও নিজের হাতে? এটা বিশ্বাস করতে পারলাম না। তুই তোরকে ফোন দে, ওর সাথে কথা বলি। না জানি মেয়েটা আমার কত কষ্টে আছে। তোরকে ফোন দিয়ে ইশারায় কথা বলতে বলল। খালামণি, ভাইয়া ভালো না, আমাকে এই সকালবেলা এত এত খাবার খাওয়াইছে, কলেজ ড্রেস পরিয়ে রেডি করে রেখেছে, এক্ষুনি নিজে রেডি হচ্ছে, আমাকে আন্টি সাজিয়ে নিজে হিরো হচ্ছে। কাঁদে না মা, আমি তোকে আজই নিয়ে আসবো আমার কাছে। মা, ওই আশা বাদ দাও, তোর কোথাও যাবে না। আমার বউ আমার কাছেই থাকবে। আর তুমি ঝটপট 5,000 টাকা পাঠাও, এখন বাবাকে দাও। বাবা, মা 5,000 দিচ্ছে, এখন তুমি 10,000 দিবা। ও মা, ভুলে গেলে? তুমি তো বলেছিলে তোমার হার গিফটটা ওয়ের থেকে কোনো দিন 5,000 টাকা খসাতে পারলে তুমি আমাকে 10,000 টাকা দিবা, তাও আবার নগদ। ঠিক আছে, না দিলে আমি এখনই মায়ের কাছে তোমার আর শিলা আন্টির কথা বলে দিব। আরে মিন্নি হোক বা শিলা নামে কি আসে যায়, মায়ের কাছে তোমার হিস্ট্রি বলে কথা। কি বলো? ঠিক আছে, পাঠাও, আমি রাখছি। তোরকে কলেজে দিয়ে অফিসে দেখা হচ্ছে। কি হলো এমন হাঁ করে তাকিয়ে কি দেখছো? মশা মাছি রুমে ঢুকবে তো বউ? তুমি খালুজানের সাথে কি কথা বললে? খালুজানকে কিছু কি ব্ল্যাকমেল করলে? পাগলি বউ, তেমন কিছু না। বাবার সাথে অদুর্নীতিপূর্ণ রাজনীতি করলাম। আপনি রাজনীতিও পারেন? আপনার মাথায় কত বুদ্ধি! এখন চলো। তোরকে কোলে নিয়ে গাড়িতে বসলো। আপনার ভাইয়া, আপনি আমাকে কোলে নেন, আপনার ভারী লাগে না? মানে আমি তো একেবারে শুকটি না। তুই যদি কোনোদিনও হাতির মতো হোস, তাও আমার কাছে তুলোর মতো নরম আর হালকা থাকবি। তোকে খুব ভালোবাসি বউ। তোরে ঠোঁটে হালকা করে চুমু দিয়ে। মিহির ভাই, মিহির দা ভাই, বিশ্বাস করো আমি তোমার ওই ভাইকে একদম বিয়ে করতে চাইনি। মানছি তোমার ভাইকে দেখে টুকটাক ক্রাশ খাই, কিন্তু বিয়ে তো একদম না। আচ্ছা তুমিই বলো, তোমার একমাত্র শালি, একমাত্র খালার মেয়ে, একমাত্র বোন, তার সাথে জোর করে বিয়ে, এটা মানতে পারছো? ওই তোর আমার একমাত্র বরের ছোট ভাই, আমার শ্বশুরের একমাত্র ছোট ছেলে, আমার আদরের ছোট্ট দেবরকে নিয়ে একটাও কথা বলবি না, না হলে চাপড়ে দাঁত ফেলবো। ভাবি, অমন কাজ করো না, তাহলে আমাকে মানুষ দাঁত ছাড়া বুড়ির বড় বলবে। না ভাই, তুমি কিছু বলবে না তোমার শয়তান ভাই আর ডাইনি বউকে। ঠোঁট ফুলাইও না গিন্নি, তাহলে অনেক কিছু ঘটবে। ভাইয়া, তোর বেবি আস্তে আস্তে আমার না ডাবল বেবি হয়ে যায়। দোয়া করো ভাইয়া, টম আর জেরি যেন এমনই থাকে। কিন্তু টমের জেরিটা খুব শয়তান, টমকে বুঝতে চায় না। না ভাই, টম জেরি কোথায় দেখলে? আমাকে দেখবে না, তুমি জানো আমি টম জেরি কত পছন্দ করি। এই যে আমার সামনে বসে আছে, চকোলেটে মাখা হুদু একখান কিউট জেরি। তোর কিছু বলতে যাবে তার আগে শান্তার ভাই ভাবিকে রুমে পাঠিয়ে দেয় বিশ্রাম নেবার জন্য। শানের ভাই সাদ আর তার বউ তোরের বড় বোন তরি
পারিবারিকভাবে তাদের বিয়ে হলেও সাত তরিকে খুব ভালোবাসে, যার ফলে তরির পেটে তরি 4 মাসের অন্তঃসত্ত্বা। তা কি কি যেন বাহিরে বলেছিলেন ম্যাম? আমি আপুর কাছে যাব প্লিজ। গাধি, তোর আপি এখন ব্যস্ত আছে। বর আর বউ একা থাকলে তাদের রুমে যেতে হয় না, এটাও জানিস না? এখন আমার কথার উত্তর দে। আমি কাছে আসলে তুই পালাই পালাই করিস কেন? আর তুই আমাকে দেখে ক্রাশ খেয়েছিস, আমাকে বলিসনি? আমি টমকে দেখেও ক্রাশ খাইছি। ওটাও কি বলা লাগবে? টমি মানে তোর বাড়ি যাওয়ার সময় যে কুত্তাটা দেখেছিলাম ওটা? খবরদার, ওটাকে কুত্তা বলবে না। ওর নাম টমি, আমি নিজে দিয়েছি। আর আমার আপনার থেকে অনেক ভালো। আমাকে ফুল দেয়, আমার দিকে কেউ তাকালে ঘেউ ঘেউ করে তাকায়। এখন সরেন সামনে থেকে। চকলেট খেয়ে মুখ আটা আটা হয়ে গেছে। মুখটা ধুয়ে আসি, না হলে পিঁপড়া আবার ধরবে। কি হলো? খাম্মার মতো শরীর সামনে থেকে সরাও, আমি ওয়াশরুমে যাব। উফ, কি প্যারা রে বাবা। তো শানকে সাইড কেটে যেতে লাগতেই শান বাহানা তো দিয়ে তুরকে কাছে টেনে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরে 2 হাত। হাতে কাছে চুড়ি পরে থাকায় দুটো চুড়ি ভেঙে হাতে ব্যথা পায়। তোর কিছু বলতে যাবে তার আগে শান তার ডান হাতের তর্জনী আঙ্গুল ঠোঁটের ওপরে রেখে ফিসফিস করে স্লো ভয়েসে কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে মিসেস প্যারা, আমার সব সম্পত্তির ওপর যেমন তোমার সমান অধিকার আছে, তেমনি তোমার সব কিছুর ওপরও আমার সমান অধিকার থাকার কথা নয় কি? তাহলে আমার সম্পত্তি নষ্ট করার জন্য এত উতলা কেন? শুধু পালাই পালাই করো, কিন্তু এবার তো তা হবে না। আমার সম্পত্তি আমি নিজেই নিয়ে নেব। শানের ঘোর লাগা কথায় তোর বোবা হয়ে গেছে। শান কি বলছে তোর কিছুই বুঝতে পারছে না। যুগল ভ্রু কুঁচিয়ে চোখ এবার শানের চোখে রাখলো, যে চোখে নেশা, বিশ্বাস, ভালোবাসা সব দেখতে পাচ্ছে। এই চোখের ভাষা মাপার ক্ষমতা তোরের নেই। তোর তা ভালো করে বুঝতে পারছে। তারপর ও বেহায়া চোখ বারবারও মায়াবী চোখে ডুবে যাচ্ছে। শানের কথায় তোর শখ, তোর বেশি শখ একেবারে পেলে কথা বলতে পারে না। কার্টুনের মতো শানের দিকে তাকিয়ে আছে। শানের সুযোগে তুলে ঠোঁটে ঠোঁট ডোবায়। 10 মিনিট পর ঠোঁট ছেড়ে কানে আলতো করে চুমু খেয়ে বলে, তোর এখন থেকে তুই রোজ রোজ চকোলেট খাবি, তাহলে আমিও আমার ডেজার্ট খেতে পারবো। জানিস তো তোর নেশায় আমি আবদ্ধ। তোর ধাক্কা দিয়ে শানকে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। তোর বিড়বিড় করে বলছে, টান ভাইয়া আসলেই অসভ্য। লজ্জা তো একেবারে নাই। তার সাথে ঘেন্না নামের শব্দের কথাটাও ভুলে গেছে। ছি ছি, কেমন করে বারবার অমন করে। আমার তো লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছে করছে। কি সাংঘাতিক কাজ করলো ভাবা যায়। খাবার টেবিলে সবাই মিলে গল্প করছে। সাদ তরিওদের ইউএস জীবনের গল্প বলছে আর খাচ্ছে। তোর বিষয়টা লক্ষ্য করে তুরকে ফিসফিস করে বলল, কি রে তুর, খাচ্ছিস না কেন? ডিজার্টটা কখন খাবি? নো, আমি আর কখনো চকলেট খাবো না। আর ওকেও ডেজার্ট খেতে দিব না কাছেও। আর কিছু বলার আগে শান্তুরের মুখ চেপে ধরলো, কাশতে কাশতে বলল, ভাবি তোমরা খাও, আমাদের খাওয়া হয়ে গেছে। তরিকে কিছু বলার সুযোগ না দিয়ে শান উঠে গেল। সাত বিষয়টা দেখে কিছু আন্দাজ করতে পেরে শুধু মুচকি হাসলো। এই তোর দাঁড়া, তোর এই চিঠিটা শান ভাইয়া মানে তোরই আপুর দেবরকে দিবি প্লিজ। দৌড়ে এসে একটা হলুদ খামের চিঠি তুরের হাতে দিল মিম। মিম তুরের ছোট কালের বান্ধবী। সময়ের সাথে মান অভিমান ঝগড়া যাই হোক না কেন, দিন শেষে তারা আবার এক হয়ে যায়। কিন্তু এখন মিম সব কথা বিরক্ত লাগছে, বিশেষ করে হলুদ খাম দেখার পর থেকে। এখন শুধু চোখের সামনে হলুদ খাম, মিম আর শান ভাইয়ের ছবি ভেসে উঠছে। তোর কাঁপা কাঁপা গলায় বলল, সব ছেড়ে গু রঙের মধ্যেই চিঠি লিখতে হলো। কি আছে এই চিঠিতে? মানে আমাকে দিচ্ছিস কেন? এটা তোর জন্য না, শান ভাইয়ের জন্য। তুই শুধু শান ভাইকে দিবি ব্যাস। এখানে আমি আমার মনের মাধুরী দিয়ে মনের কথা লিখেছি। আর হলুদ কোনো গু কালার না, ওকে? হলুদ মানে তো হিমুর রং। শান ভাই আমার হিমু হবে আর আমি তার রূপা। আহা কি শান্তি! খালি পায়ে একসাথে হাঁটবো, সাথে থাকবে 2 জোড়া বাচ্চা। তাদের নাম হবে
মিমের কথা শেষ না হতেই তোর বিষম খেলো। ফলাফল স্বরূপ মুখের ভেতরে সব পানি বাহিরে পড়ে গেল। মিম তোরের পিঠে থাবা দিয়ে বলল, পানিটাও ঠিক করে খেতে শিখলি না? এখনই যদি পানি কাটার মতো গলায় বেঁধে যেত তখন কি হতো ভাবছিলি? তোর কিছু হয়ে গেলে শান ভাইকে কি জবাব দেব, আর আমার বাচ্চাদের কি বা বলবো? তারা তো মনে করবে তাদের খালামুনির ঠিকভাবে খেয়ালই রাখতে পারিনি। প্রথমে মিমের কেয়ার দেখে সুখে চোখে পানি আসছিল। পরে কথা শুনে চিল্লিয়ে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। নিজের সামনে নিজের বেস্টু, নিজের একমাত্র ক্রাশপরের সাথে সংসার করার কথা ভাবছে। এটা একটা মেয়ে হয়ে মানা সম্ভব? যদিও বাড়িতে মিমের কোনো দোষ নেই, কারণ মিম জানেই না শান বিবাহিত। তাই তুর মিমকে বলল, মিম, নিজের মনের আবেগের কথা নিজের মুখে বলাটাই ভালো। এখনকার দিনে চিঠি পছন্দ নাও করতে পারে। তুই ঠিক বলছিস, কিন্তু এখন শান ভাইকে কোথায় পাবো? এছাড়া ওর নাম্বারও কাছে নাই। এই, তোর কাছে শান ভাইয়ের নাম্বার আছে? থাকলে দে তো। কেমনটা লাগে বউয়ের কাছে বরের নাম্বার চাই, তা আবার প্রপোজ করার জন্য। অন্য কেউ হলে তাও মানা যায়, কিন্তু বেস্টুর কাছে এটা কখন মানা করা যায় না। বেস্টুর বা কি দোষ? ও তো জানেই না কার কিসে কি চায়। তোর কথা ঘোরাবার জন্য বলল, ডোন্ট ওয়ারি মিম, শান ভাইয়া আজ আমাকে নিতে আসবে। তখন তার কাছে তোর মনের কথা বলিস আর তার থেকেই নাম্বার নিস। এতক্ষণে মনে হয় বাইরে চলে এসেছে। আগে বলবি না শান এখানে আসছে? তাহলে একটু ফেসটা ক্লিন করে আসতাম। ইস, কি ময়লা ময়লা। তোর গেটের বাইরে পা রাখতেই শান্তার সামনে হাজির। সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, চুলে জেল দিয়ে খাড়া করে শার্টের প্রথম দুই বোতাম খুলে রেখেছে, যার কারণে ফর্সা বুকের উপরে কালো ছোট ছোট লোমগুলো দেখা যাচ্ছে, যার মধ্যে প্রশস্ত বুকের বাপাসে কালারের তিলটা বেশি আকর্ষণীয় লাগছে, যা দেখে কোনো মেয়েই কাছে টানতে সক্ষম। কি গো ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো লজ্জা করে। তোর কিছু বলার আগেই মিম হাত বাড়িয়ে বলে উঠল, হাই, মিম, তোর বেস্ট ফ্রেন্ড, আর আপনি সান, তোরি আপির দেব, রাইট? শান্তুরের দিকে তাকাতেই তোর চোখ দিয়ে ইশারায় হ্যাঁ করে। শান হাত না মিলিয়েই বলল, আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে সব কথা তো দেখছি জানেন, তাহলে আর নতুন করে কি বলবো? কিছু মনে না করলে তুরকে নিয়ে যেতে পারি, মানে একটু আর্জেন্ট। আর আপনি সময় করে তুরের সাথে আমাদের বাড়িতে যাবেন। মিমকে কিছু বলার সুযোগ না দিয়েই তুরকে নিয়ে চলে গেল। মিমের ক্রাশ তার সাথে কথা বলেছে, তাকে কাছে থেকে দেখতে পেল, তাতেই মিম খুব খুশি। আপনি মিমের সামনে থেকে ওভাবে নিয়ে এলেন কেন? মিমের হয়তো খারাপ লেগেছে। আমি আমার বউয়ের ভালো লাগা না লাগার দাম দিই অন্য কারোরা, কারণ তোর নেশায় আমি আবদ্ধ। 10 মিনিট আগে এসেছি, গেটের কাছে দাঁড়াতেই তোদের সব কথা শুনতে পেয়েছি। বললি না কেন তুই আমার একমাত্র পিচ্ছি বউ? বলেই তোর গালে শব্দ করে চুমু খেলো। শানের খুব ভালো লাগছে। শান একদম ঠিক কাজ করেছে। যদি আজ মিম শানকে প্রপোজ করতো তাহলে খুব অস্বস্তির মধ্যে পড়তো। তাদের বন্ধুত্ব এমনকি আগের মতো ভালো নাও থাকতে পারত। ব্যস্ততা দেখিয়ে সরে এসেছে, কিন্তু এখন এই চুমু খাওয়া ব্যাপারটা প্রচুর রাগ লাগছে। রাস্তার মধ্যে সবার সামনে চুমু খাওয়ার কি দরকার ছিল? আশেপাশের লোকজন কি ভাবছে কে জানে। আশেপাশে দেখে লাভ নেই বউ, কেউ তোমার দিকে দেখছে না, সবাই যে যার মতো ব্যস্ত। তোর ভালো করে লক্ষ্য করে দেখে শানের কথাই ঠিক, সবাই যার যার মতো ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর সময় নেই। তোর ভাবছে শান তার সব না বলা কথা জেনে যায় কিভাবে? শান কি জাদু জানে? হ্যাঁ গো বউ, তুই ঠিক ভেবেছিস, তোর বর জাদু জানে। যদি একটা কথা বেশি বলিস তাহলে গায়ের তেলা পোকা ছেড়ে দেবো। বলেই তোরকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। তোর আবুলের মতো তাকিয়ে আছে শানের চোখের দিকে। বেশি কথা বললে সত্যি সত্যি তেলাপোকা ছেড়ে দিতে পারে, সেই রিস্কটা তোর নিতে চায় না। একেবারে বাড়িতে গিয়ে তোরকে নামালো। তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? সারাদিন দেবর দেবর করে এখন এসে বোন ভক্তি দেখাচ্ছে না একা। আগে যদি জানতাম তাহলে কখনো সাত ভাইয়ের সাথে আমার একমাত্র আপুর বিয়ে দিতাম না। আমার ভালো আপু বিয়ের পর ডাইনি হয়ে গেছে। আল্লাহ গো,
কি সব ভাবছি? এমন আবার হয় নাকি? আর যদি হয় তখন কি হবে? ভাব তোর ভাব। ভাবি, ওকে বলে এখন লাভ নেই, মহারানী কিছু ভাবছে। তোমার কোনো কথা তার কানে এখন যাবে না। তুমি চিন্তা করো না, ও ঠিক আছে। শরীর দুর্বল তাই মাথা ঘুরছিল। আমি ওকে একটু পর উপরে দিয়ে আসবো, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ভাই কোথায়? ও, তোমার ভাইয়ের বন্ধু আসবে রাতে, একসাথে খাবে, তাই কিছুর আয়োজন করতে হবে। টুকিটাকি বাজার আর দেশি মুরগি আর ট্যুরের জন্য আইসক্রিম আনতে বলছি। মেয়েটা আইসক্রিম খুব পছন্দ করে। না, এটাই আমার আপু। ইয়াস, আমার পছন্দের কত খেয়াল রাখে। আমার জন্য আইসক্রিম আনতে বলছে। ইয়াম্মি। লাভ ইউ আপু। একদম না ভাবি, ও আইসক্রিম খেলেই ওর ঠান্ডা লাগবে, তখন ওর কষ্ট হবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তার থেকে না খাওয়াই ভালো। আমি খাবো আপি। ওনার কথা শুনো না আপু, উনি আমাকে না খাওয়াই মারতে চায়। কে কাকে না খাওয়ায় রাখছে তোর? পেছন থেকে সাদ বাজারের হাতে নিয়ে বলল। তোরই সাদের কাছ থেকে বাজারে ব্যাগ নিয়ে বলল। ওদের বাচ্চামি কথা তোমায় শুনতে হবে না, তুমি ফ্রেশ হয়ে রেস্ট করো। সাদ তরিকে কিছু না বলে বাজারের ব্যাগ নিয়ে তুরের পাশে বসে পড়ল। তুরের মুখ কালো করে গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল। কি হয়েছে আমার একমাত্র শালি, একমাত্র বোন প্লাস একমাত্র ভাইয়ের বউয়ের মুখ কালো করে বসে আছে কেন? তোর কিছু বলার আগেই তাড়াতাড়ি করে শান বলল। ভাই, তুই তোর বউকে সামলা। ভাবি কিন্তু একা রান্না করছে। তোর বাচ্চার সাথে ভাবি দুজনেই কষ্ট পাচ্ছে। তাই তোরটাকে তুই সামলা, আমি আমারটাকে সামলাই। বাকি কথা রাতে হবে। আবার কোলে তুলে উপরে নিয়ে গেল। সাত কিছুক্ষণ বসে মুচকি হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রুমে নিয়ে গিয়ে ধপ করে খাটে ফেলে দিল। আচ্ছা, তুই খাস কি? দেখতে তো বাঁশের মতো চিকন, কিন্তু ওজন তো হাতির মতো। বাহ বাহ, আজ আমার হাত শেষ। শোন, আজ সারা রাত আমার হাত টিপে দিবি। তোর রেগে মেঘে বলল। গলা টিপে দিলে হবে ভাইয়া? আর আমি কাউরে কোলে নিতে বলিনি। সামান্য 39 কেজি ওজন বইতে পারবে না, তার বর হবার কোনো যোগ্যতা নেই। তার থেকে রাফি ভালো ছিল, আমাকে কত ভালোবাসতো। বলার সাথে সাথে তোরের ঠোঁট নিজের ঠোঁটে নিয়ে নেয়। শানের সম্পূর্ণ চুমুর পরিবর্তে কামড়ে পরিণত হয়। বুঝতেই পারছো, শান ভালোবেসে নয়, রাগের বহিঃপ্রকাশ করছে। গলায় জোরে কামড় বসিয়ে ছেড়ে দেয়। তোর, আমি তোকে ভালোবাসি। তোর নেশায় আমি আবদ্ধ। এরপর যদি তোর মুখে অন্য কোনো ছেলের নাম শুনি, তো আজ যেটা ছেড়ে দিয়েছি তা পরের বার আর ছাড়বো না। বলে শান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমার একমাত্র ছোট বোন প্লাস একমাত্র যা, আমার বাবুদের একমাত্র খালামণি প্লাস একমাত্র ছোট আম্মু, আমার একমাত্র বরের একমাত্র সালি প্লাস তার একমাত্র ভাইয়ের বউ, তার সাথে এমন দুর্ব্যবহার, এটা কখনো মানা যায় না। আসুক শান, ওর কান টেনে ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দেব, আর তুই ওটা নিয়ে ভাজি করে খাবি, ঠিক আছে? আর শোন, শান যে তোকে কামড় দিয়েছে এটা আর কাউকে বলবি না, এমনকি তোর দুলাভাইকেও না, ঠিক আছে? নো নেভার। আমি বলবো খালামণিকে, দা ভাই সবাইকে বলবো, আর ভাইয়াদের হাতে পিটুনি খাওয়াবো। তোর বোন আমার, ওসব কথা কাউকে বলতে হয় না। মানুষ জানলে মান সম্মান আর থাকবে না। আর আমি বলছি তো, আমি নিজে শানকে শাস্তি দেব, ঠিক আছে লক্ষ্মী বোন? আপু, তুমি আবার ওর হয়ে কথা বলেছো? ওকে মার খাওয়া থেকে বাঁচাতে চাও? কি সাংঘাতিক ব্যাপার, ভাবা যায়? ভালো আপি বিয়ের পর ডাইনি ভাবি হয়ে গেল। থাকবো না আমি, কালকেই চলে যাব বাড়ি। সে আশা তোমার গুড়ে বালি বউ। আমার পারমিশন ছাড়া তুমি বাড়ির বাইরে তো দূরের কথা, খাট থেকেও নামতে পারবে না। বাড়ি থেকে এসে তুরের কথা শুনে উত্তর দিল। শান এক কথায় শুনে তুর রেগে বলতে শুরু করলো। দেখেছিস আপু, তোর সামনে আমাকে থ্রেট দিচ্ছে। একে তো আমার হবু বরকে ভাগিয়ে জোর করে বিয়ে করলো, এখন আমার ওপর আবার অত্যাচার করছে, তাও যা তা ভাবে না আমার নিরীহ ঠোঁটের ওপর। একে তো চুরি, তার উপর বাটপারি করে ডাকাতি করার প্ল্যান করছে। দেখেছিস আপু, কি সাংঘাতিক কারবার, ভাবা যায়? তোর পেছনে তাকিয়ে দেখে তার বোন নেই, আর সামনে শান রক্ত চোখে তুরের দিকে তাকিয়ে আছে। শান তুরের কাছে গিয়ে এক হাতে তুরের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে ফিসফিস করে বলে। বউ, এদিক সেদিক তাকিয়ে লাভ নেই।
ভাবি তোর মতো এত বেশরম না যে তোর লাগামহীন কথাবার্তা শুনবে। তারও লজ্জার আচ্ছা তারও লজ্জা করে, কিন্তু তোর তো লজ্জা একেবারে নাই। স্বামী স্ত্রীর কথা অন্যকে বলে বেড়াস, আর আমাকে বলিস অসভ্য, বেয়াদব, নট ফেয়ার বউ। শানের এত কাছ থেকে এমন কথা তুরের মনে অজানা অনুভূতি জন্ম দিচ্ছে, যার নাম কি তুরের জন্য নয়। শান তুরের গালে চুমু দিয়ে বলে, কি বউ, কিছু বলছো না কেন? তুর কিছু বলতে যাবে তার আগেই শান রান্নাঘরে ঢুকে পড়ে। সাদ রান্নাঘরে ঢুকে পড়ে। সরি গাইস, আমি তোরিকে দেখতে এসেছিলাম, বাট জানতাম না তোরা। তুর লজ্জা পেয়ে সরে আসতে চাইলে শান্তুরকে আরো চেপে ধরে বলল, ভাই তুই অলওয়েজ রং টাইমে এন্ট্রি নিস। আর একটু পরে আসলে কি হতো, আমরা আর একটু রোমান্স করতে পারতাম, আর আমার একমাত্র বউ আর তোর শালিটাকেও এভাবে লজ্জা পেতে হতো না। আরে বেশরম, রান্নাঘর টমার জেরি রোমান্স করবে তাকে আমি জানতাম? আমি তো আমার বউ বাচ্চাকে খুঁজতে এসেছিলাম, আর তোরও যে রুমসের বাইরে এভাবে খুল্লু খোলা রোমান্স করবি তা কে ভাবছে? দুই ভাইয়ের এমন পালা পর্যায়ক্রমে থাকায় তোর লজ্জায় লাল হয়ে যায়। কোনো রকমে শানকে জড়িয়ে দৌড় দেয় রুমে। তোর যেতেই দুলা ভাই হাসিতে ফেটে পড়ে। দুই ভাই হাসিতে ফেটে পড়ে। সন্ধ্যায় সাদের বন্ধুরা এসেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। তোর গোসল করে কালো রঙের একটা গাউন পরেছে, চুল ভেজা বিধায় ছেড়ে দেওয়া আছে, চোখে চিকন করে কাজল, ঠোঁটে লিপ বাম, ব্যাস তুরের শেষ কমপ্লিট। তোর নিচে যেতেই একজন বলে উঠল, আরে ভাবি, আপনার বোন আছে দেখছি, আগের চেয়ে বেশ সুন্দর হয়ে গেছে দেখছি। বিয়েটি দিবেন কি না? না মানে আসলে আপনাকে তো আপনার না মানে আসলে আমাকে তো আপনারা ভালো করে চিনেন। বিয়ের জন্য পরিবার থেকে মেয়ে দেখছে, আপনাদের আপত্তি না থাকলে মা বাবাকে পাঠাতাম। তুরকে আমার বেশ পছন্দ। সাত বাদরি কিছু বলতে যাবে তার আগে শান টেবিলে এক বাড়ি দিল, সাথে সাথে টেবিল ভেঙে কাঠগুলো নিচে পড়ে গেল। সবাই অবাক হয়ে যায় শানকে দেখতে। শানের চোখ দিয়ে যেন আগুনের গোলা বের হবে। সাদের বন্ধু ছিল বলতে যাবে তার আগে শান হাত দিয়ে কিছু বলতে না করে শান তুরের কাছে কি তুরের মাথার পেছনে হাত দিয়েই সবার সামনে তুরের ঠোঁটে ঠোঁট ডুবায়, কিছুক্ষণ ছেড়ে দিয়েই তারপর সরে যেতে চায়, কিন্তু শান এক হাতে কোমর ধরে থাকার জন্য যেতে পারছে না। তুই যতই চেষ্টা করছে শান আরও চেপে ধরেছে বিধায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শান ঠোঁট মুছে তুরকে নিয়ে সামনে এগিয়ে যেতে বলল, ও শুধু ভাবির বোন না, আর আর একটা পরিচয় আছে, ও আবার একমাত্র বউ। আমার বউকে বিয়ে করার কথা আর একবার মাথায় আনলে জানে মেরে দেবো, দ্বিতীয়বার আর ছেড়ে দেবো না। বের হও আমার বাড়ি থেকে। বলেই টানতে টানতে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। লোকটিকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। সব ঘটনার স্বাদ তৈরি আর তুর দর্শকের মতো দেখছে, কারো কিছু বলার সাহস হয়নি, কারণ সবাই শানির রাগ সম্পর্কে জানে। বীরত্ব দেখাতে গিয়ে হাত কাটলো, এখন কেমন লাগছে? বেচারাকে ওরকম না করলেই পারতেন, বেচারা কি জানতো আমি বিবাহিত? তোর মেডিসিন লাগাতে দিচ্ছে আর কথা বলছে। তুরের শেষ কথা শানের পছন্দ হয়নি, তাই তুরকে বিছানা থেকে ফেলে দিয়ে দুই হাত চেপে ধরে বলে ওঠে, ও জানি না তো কি হয়েছে, তুই তো জানিস। তুই এভাবে কেন গেলি? ভাবির মতো শাড়ি গহনা পরে বউদের মতো কেন গেলি না? জানিস না শাড়িতেই নারী। আর এই সাজ এই রূপ কাকে দেখাতে গেছিলি? ওই বাইরের লোককে? আমি কাছে গেলেই পালাই পালাই করিস আর অন্য লোকদের রূপ দেখিয়ে বেড়াস। আমার জন্য তোর দরদ হয় না, অথচ বাহিরের লোকদের জন্য ঠিকই হয়। ভালো করে শুনে রাখ, তুই আমার বউ, তোর নেশায় আমি আসক্ত। তোর সব রূপ দেখার অধিকার শুধু আমার, অন্য কারো না। কথাগুলো বলেই শান উঠে গেল। শানের কথা এবার তুরের খুব খারাপ লাগলো। শান তুরের সম্মান নিয়ে কথা বলেছে, এটা তোর মানতে পারছে না। এর আগে শানের সকল ব্যবহার তুর ভালোবাসা দেখেছে,
কিন্তু আজ কথার মধ্যে হিংস্রতা দেখতে পাচ্ছে, অধিকার বোধ দেখতে পাচ্ছে, কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছে না। একদম কথা বলবেন না, আর ওর ঘরে যাবও না। দেখি ও কি করে। মগের মূল্যক আমাকে ফেলনা পেয়েছে। প্রথম এত এত কথা শোনাকে, তারপর সরি ঢোক তারপর সরি ঢোল পেটাবে। লাগবে না সরি, মানবো না আর কথাও বলবো না। কিন্তু শান ভাইয়ার চোখ দুটো আর চুলগুলো সেই সুন্দর, যে কোনো মেয়ের ক্রাশ খাওয়ার মতো। না না না, তা হতে দেয়া যাবে না। আমার বরের দিকে কেউ খারাপ নজর দেবে, তা কি করে মানবো? হাজার রাগ থাকলেও পরিশেষে আমি বাঙালি নারী। তো যাই হোক, স্বামীর ভাগ কাউকে দেওয়া যাবে না। কিছু একটা করা লাগবে। ভাব তোর কি করবি পাইছি। পিচ্ছি বউটাকে রাগের মাথায় এত কথা বলা ঠিক হয়নি। ও তো আমার জন্য ভালোর জন্য বলেছিল, আর আমি সেদিন দোষ না থাকার পরও কত কথা শোনালাম। পিচ্ছি বউ এমনি পালাই করে, আর এখন 2 দিন হলো চোখের দেখাও দেখতে পাই না। দিব্যি ভাবির সাথে আরাম করে ঘুমাচ্ছে। সারা ভাইটা হয়েছে এক, বউ ছাড়া কি আরামে ঘুমায়, আর আমি খালি হাতে মশা মারি। ভাই, ও ভাই উঠ না, তোকে একটা কথা বলার ছিল, উঠ তাড়াতাড়ি। বউ মাঝরাতে ঘুমের 12টা বাজাও কেন? ঘুমাতে দাও প্লিজ জান, সকালে তোমার সব কথা শুনবো জান। শানকে তরি মনে করে শানের গালে চুমু দিয়ে শানকে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ল। ছি, শেষ পর্যন্ত ভাই আমাকে চুমু দিল, তাও ভাবিকে মনে করে। আর আমার বউ গাছে গেলেই পালাই বলে হামলা করে। কি কপাল আমার। শান ধীর পায়ে চুপি চুপি ভাবির ঘরে যাচ্ছে আর ভাবছে তোর মনে হয় ঘুমিয়ে গেছে। এই ভাগে ওকে আবার একবার কিডন্যাপ করে মান অভিমানগুলো শেষ করবে। ও মা, এই কি দেখছে? তোর ভূতের ছবি দেখছে। কলম মুখে দিয়ে আছে আর হাসছে, আর ভাবি পাশে ঘুমিয়ে আছে। শান কাছে গিয়ে দেখলো তাতে খেলা আছে। শান ভাইয়ার চুলে 10টা চুইংগাম লাগাবো, বা পুরো মাথা সাদা রং করে দিব, যাতে বুড়োর মতো দেখতে লাগে। তারপর কিছু বলতে আসলে বিচ্যুতি পাতা দিয়ে হামলা করব, আর চোখ দুটো বেঁধে দিব, যাতে আমাকে ছাড়া অন্য কাউকে দেখতে না পারে। আর যদি আমার কথা না শোনে তাহলে তেলাপোকার চপ বানিয়ে খাওয়াবো। চিংড়ি মনে করে মচমচ করে খাবে তেলাপোকা। তোরের লেখা পরে শান অবাক। মনে মনে শানকে জব্দ করার কতই না ফন্দি করছে, কিন্তু শানের সামনে থাকলে একটাও করতে পারবে না। পাগলি একটা। শান ক্লোরোফিল দেওয়ার রুমাল দূরের নাকে চেপে ধরতে কয়েক মুহূর্তের মধ্যে শানের কোলে ঢলে পড়ল। শান যেহেতু আগে থেকে তুরেরকে কিডন্যাপ করবে বলে ঠিক করে এসেছে, তাই ক্লোরোফিল সাথে নিয়ে মিশেছিল। 2 দিন পর তুরে দেখা মিলেছে, তাও কিডন্যাপ করার পরে ভেবেই শান হাসছে। সকালে পাখির ডাক, তুরের ঘুম ভেঙে গেল। বন্ধ চোখেই ধুকফুক আওয়াজ শুনছে, যা খুব ভালো লাগছে। একটুও মন চাচ্ছে না চোখ খুলে আওয়াজের রহস্য বের করতে, তাই চুপ করে আওয়াজ শুনছে। হঠাৎ মনে পড়লো কাল তো কিডন্যাপ হয়েছিল রাতে, তাহলে এখনো কোথায়? ভয়ে ঘামে পড়ছে টপটপ করে। তাড়াতাড়ি উঠতে গিয়েও উঠতে পারলো না। একজোড়া হাত পা তাকে পেঁচিয়ে বেঁধে রেখেছে সাপের মতো। উঠতে তো দূরের কথা, নড়ারও ক্ষমতা নাই। মাথা তুলে শানকে দেখে প্রথমে ভালো লাগলেও কিডন্যাপের ব্যাপারে বুঝতে পেরে আবারও রাগ উঠে গেল। জোরে জোরে ধাক্কাতেই শান বলে উঠল, বউ পাখি ঘুমোতে দে প্লিজ। রাতে কিডন্যাপ আবার তোকে দেখা, এসবের মধ্যে একটু ঘুম হয়নি। এবার একটু শান্তিতে ঘুমোতে দে প্লিজ। বলে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবার তুরের জান যায় অবস্থা। এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। একদিন থেকে অজানা অনুভূতির অত্যাচারে অতৃষ্ট। তার উপর শান ভাইয়া এত জোরে চেপে ধরেছে যে মনে হয় হাড় হুড্ডি সব যাবে এবার। শান ভাইয়া, আমাকে একটু ছাড়ো, এভাবে ধরলে আমার হাড় সব ভেঙে যাবে। তুরের কথা শেষ হতেই শান উল্টে তুরকে নিচে ফেলে তুরের ওপর ওঠে। তুর এতক্ষণে খেয়াল করলো এটা গাড়ির সিট, কোনো বাড়ির বেড না। তার মানে শান ভাইয়া তাকে কিডন্যাপ করে গাড়িতে রেখেছে। কিন্তু কেন?
আগেরবার কিডন্যাপের মতো করে সবার সামনে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। এবার কি করবে শান? শান এবার বলে উঠল। তখন কি বললি তুই? কখন কি বললাম ভাইয়া, ভুলে গেছি সব, সত্যি। আবার? এই আমি তোর ভাই হই? ভাই হলে এভাবে ভাইয়ের সাথে রোমান্স করতি? পাগল ছাগল কোথাকার। আর কোনোদিন যদি ভাই ডাকিস তো তোর মুখ আমি সেলাই করে দেব। আগে একবার না করেছি, কথা কানে যায়নি, এবার সত্যি সত্যি করে দেখাবো, বুঝেছিস? উপর নিচ মাথা নাড়িয়ে তোর আবার বলে উঠল। তুমি না বলো আমার ঠোঁটে তোমার নেশা আছে, তাহলে ঠোঁট সেলাই করলে তোমার নেশাও আর থাকবে না। তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? চুপ, একদম চুপ। বেশি কথা শিখে গেছিস তাই না? তোকে ছাড়বো বলেছি কখনো? কান করে শুনে রাখ, তোর ঠোঁট না থাকলেও আমি তোকে ছাড়বো না। তুই যদি পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হোস, তারপরও তোকে আমার সাথেই থাকতে হবে, আমার মরার আগ পর্যন্ত। শান রেগে কথাগুলো বলে উঠে বসে। তুরে উঠে বসে সিটে। তোর দেখে বুঝলো ওরা কোনো জঙ্গল এলাকার মধ্যে আছে। তোর বাহিরে দেখায় মনোযোগ দিল। শান 2 হাত দিয়ে চুলগুলো ঠিক করে আবার তুরের কোলে শুয়ে পড়ল। তোর হতভম্বভাবে শানের দিকে তাকিয়ে আছে। শান চোখ বন্ধ করা অবস্থাতেই বলে উঠল। ওভাবে না তাকিয়ে থেকে মাথায় বিলি কেটে দে, আমার একটু ঘুমের প্রয়োজন। গত 2 রাতে একটুকু ঘুমোতে পারিনি। শানের এমন আবদার তোর না করতে পারলো না। শানের সিল্কি চুলের ভেতরে হাত চালাতে শুরু করলো। শান বেশি চোখ বন্ধ করেই তুরের পেটে ছোট্ট করে কয়েকটা চুমু দিল। কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তুরও কিছুক্ষণ শানের দিকে তাকিয়ে থেকে নিজের অজান্তে শানের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। তুরের ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আশেপাশে কোথাও শানকে দেখতে পেল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5 মিনিট কম 11টা বাজে চলেছে। ঘড়ির পাশে ছোট্ট একটা লাল চিরকুট লাগানো। কৌতূহলবশত চিরকুট নিয়ে দেখলো ছোট্ট একটা লেখা। বউ, ফ্রেশ হয়ে নিচে এসো, ওয়েট করছি তোমার জন্য, সারপ্রাইজ আছে। লেখাটা দেখে তোর আবার একবার শানের উপরে ক্রাশ খেলো। কি সুন্দর লেখা, একেবারে চকলেটের মতো কিউট। তোর লেখার দিকে তাকিয়ে বলল, ইচ্ছে করে লেখা সহ হাতটা খেয়ে ফেলি। হাত কেন, মানুষটাকেই খেয়ে ফেলি। ঝাল লবণ সাথে তেঁতুলও দিব। উফ, কি টেস্টি ইয়াম্মি হবে ভাবা যায়। ছি ছি, তোর কি বলিস এসব? তুই কি রাক্ষস নাকি যে মানুষ খেতে চাস? ব্যাককলার মেয়ে। ভাগ্যিস শান ভাইয়া কথা শোনেনি, না হলে তোর বলার আগে নিজেই তোকে খেয়ে ফেলতো। এমনিতেই কম কামড় দেয় না। উফ, আবার ভাইয়া বলছিস? মনে নেই সকালে কি থ্রেডটাই না দিল, খারুস একটা। তোর নিজে একা একা বক বক করে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ির ফাঁকা, কেউ নেই। আর শান আরাম করে মিনার কার্টুন দেখছে আর হাসছে। শানের হাসি দেখে তোরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোরকে দেখেও না দেখার ভান ধরেছে। তোর তেরে কোমরে 2 হাত দিয়ে টিভির সামনে দাঁড়ানো। তুই কি রেগে আছিস? হিস, টিভির সামনে থেকে সরে দাঁড়া, মিনাকে দেখতে দে। আজকের পর্বে মিনা বড় হবে। শানির এমন কথায় তোর আরও রেগে গেল। তোর বলল, আজ আমার থেকেও টিভি বড়? কোনোদিন বাপের জন্মেও কার্টুন দেখতে দেখি না, আর আজ আমাকে ইগনোর করে কার্টুন দেখছো? শালা সব কয়টা বান্ধবী মিথ্যা বলেছে। তা তোর বান্ধবীরা কি মিথ্যা বলেছে শুনি? শালারা বলেছে বিয়ের পর বউকে স্বামীরা ভয় পায়, আদর করে, ভালোবাসার এইটুকু, আর একটু কষ্ট দেয় না। আমার বর ভয় পাওয়া তো দূরের কথা, বরং আমাকেই ভয় দেখায়। আদর ভালোবাসা তো দূরের কথা, সুযোগ পেলেই ধমক আর কামড় দিতে ভুলে না। বিয়ের পরে এমন হবে জানলে কোনো জন্মেই বিয়ে করতাম না। তোরের কথা শুনে শান হা হা করে হেসে দেয়। তোর রাগ দেখার বা রাগ বোঝার অবস্থায় নেই। হাসতে হাসতে নিজেই পাগল হয়ে যাচ্ছে। তোরের বিয়ের যুক্তি শুনে স্যার নিউটন থাকলে অবশ্যই তোরের যুক্তির পেছনে সূত্র বের করার চেষ্টা করতেন, অথবা রবীন্দ্রনাথ বা কাজী নজরুল থাকলে তারাও চমৎকার কবিতা লিখে দিতেন। নিজের হাসি সামলিয়ে শান বলল, বউ, তোর বান্ধবীরা ঠিক বলতো, সব স্বামীরা তাদের স্ত্রীকে ভয় করে। আমিও করি তোকে হারাবার ভয়, তাই তো যত্ন করে তোকে বুকের মাঝে রাখি, যাতে কেউ তোর ক্ষতি করতে না পারে।
শান এক পা এক পা করে এগিয়ে দূরের দিকে যাচ্ছে আর তোর এক পা এক পা করে পেছাতে ব্যস্ত। শান তোরের কপালে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। তোর আবেশে চোখ বন্ধ করে নিল। তোরের এতক্ষণের তেজ সব ঠান্ডা পানির মতো হয়ে গেছে। এই সুযোগে শান্তরের কোমর দুই হাতে আঁকড়ে নিজের সাথে বেঁধে ফেলল। তোরের হাত পা ভীষণভাবে কাঁপছে। শান্তরের কানের নিচে চুমুখে স্লো ভয়েসে বলল, বউ, তোমাকে এত ভালোবাসি যা কল্পনার বাহিরে। আমার আদর সোহাগ বোঝার জন্য তুমি এখনো ছোট। যেদিন আমাকে বুঝবে সেদিন নিজেই বুঝে যাবে তোমার এই খারুশ বর তোমাকে কত ভালোবাসে। তখন আর পালাই পালাই করবে না, থাকি থাকি বলবে। বুঝেছো বউ? তোরকে জড়িয়ে ধরে তোরের কপালে চুমু দিয়ে সরে গেল। তোর এখনো চোখ বন্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। শান মুচকি হেসে সোফায় গিয়ে বসে বলল, কেউ যদি এভাবে সামনে থেকে কাছে টানে তাহলে নিজের ওপর কন্ট্রোল করা দায় হয়ে যাবে। তখন উল্টাপাল্টা কিছু হয়ে গেলে দায় আমার নাই। শানের কথা তোর ঘোর থেকে বেরিয়ে এক পলক শানের দিকে তাকিয়ে নিজের রুমের দিকে দৌড় দিতে যাবে, তখনই শান আবার বলে উঠল, খাবার না খেয়ে এতক্ষণ বসে আছি পেটে ক্ষুধা নিয়ে। যদি তুই না খেয়ে ঘরের দিকে এক পাও বাড়াস তাহলে তোর সারপ্রাইজ তো বন্ধ থাকবেই, সাথে তোকেও লবণ মরিচ আর তেঁতুল দিয়ে ইয়াম্মি করে ধীরে ধীরে খাবো। কারণ আমার খুব ক্ষুধা লেগেছে, আর তুই জানিস আমার ক্ষুধা সহ্য করতে পারি না। আর তুই তো দেখতে স্ট্রবেরির মতো। সো শানকে থামাতে তোর বলল সে খাবে। লজ্জার হাত থেকে বাঁচার জন্য তোর ঘরে যেতে চেয়েছিল, কিন্তু শান তাকে আরও লজ্জায় ফেলবে ভাবতে পারেনি। কাপা পায়ে গিয়ে চেয়ারে বসলো শানের থেকে একটু দূরে গিয়ে। শান চেয়ার সহ তুরকে কাছে এনে বসিয়ে খাওয়াতে লাগলো। শান জানে তোর মাছের কাঁটা ছাড়াতে খেতে পারে না, আবার মাছ ছাড়া খেতেও চায় না, তাই নিজেই ছাড়িয়ে দিচ্ছে। তোরকে খাওয়ানোর মাঝে মাঝে নিজেও খাচ্ছে। খাওয়ার মাঝেই তোর প্রশ্ন করলো, তোরি আপু আর দা ভাই কোথায়? এত সময় হলো তাদের দেখছি না কেন? আসলে ভাইয়ের কাজ পড়ে গিয়েছিল, ভাইকে যেতেই হবে, আর ভাই ভাবিকে ছাড়া থাকতে পারবে না বলে তাকেও সাথে করে নিয়ে গেল। আর তুই এখন খেয়ে সোজা রেডি হবি, আমরা 7 দিনের জন্য বেড়াতে যাব। তোর উত্তেজিত ভাবে বলল, কোথায়? তোকে বেঁচে দেব, তাও আবার ছাগলের দামে। তারপর একটা ভালো জাতের ছাগল কিনে আনবো। আমি যাব না। চুপ, খাওয়া শেষ। এখন 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। বোরখা রেখে এসেছি আলমারিতে, সাথে নেকাবও আছে। দুটাই পরে সুন্দর করে রেডি হয়ে নিচে আয়, যা। তোর অসহায়ভাবে শানের দিকে তাকিয়ে আছে, কিন্তু শানের ডোন্ট কেয়ার ভাব দেখে উপরে চলে গেল। তোর যেতেই শান আবার হাসতে লাগলো, বলল, ফাগলিকে যখন বললাম বেঁচে দিব, বেচারির মুখ দেখার মতো ছিল। ফাগলি আগেই বলেছিলাম বেড়াতে যাব, তো ও পরের কথাটাই বিশ্বাস করলো। তোর রেডি হয়ে নিচে নেমে আসে। চোখের পানি দিয়ে কাজল লেপটে হালুমালু পেতনির মতো লাগছে। শান তোরের দিকে তাকিয়ে অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে রেখেছে। তোরকে নিয়ে বেরিয়ে পড়লো শান। তোর ছাগলের মতো ভ্যাবা থামাবি নাকি চুমু থেরাপি শুরু করব? বলো কোনটা করব? শান ভাইয়া, তুমি সত্যি আমাকে ছাগলের বাজারে বেচে দিবা? সত্যি বলছি, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, তোমার সব কথা শুনবো। প্লিজ আমাকে বেচে দিও না ভাইয়া। তোরের কথা কোনো উত্তর না দিয়ে শান জোরে গাড়ি ব্রেক করলো। তোরের সিট বেল্ট খুলে তোরকে এক হাতে কাছে টেনে তোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট পর তোরকে ছেড়ে তোরের কপালের সাথে কপাল লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ পর আবার তোরের ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দিল। চুষে নিতে থাকে মধু মাখানো ঠোঁট। কিছুক্ষণ পর তোর নিজের শানকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁপাতে লাগলো। শান নিচের সিটে ঠিকভাবে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, এখন থেকে যত খুশি ভাইয়া ডাক। যতবার ভাইয়া ডাকবি ততবার চুমু থেরাপি দিব। যখন ডাকবি তখনই দিব। তাহলে তোর মনে থাকবে আমি কে, তোর ভাইয়া নাকি ছাইয়া। তোর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে? বলার কি বা আছে? যা বলবে তাকেই আরও লজ্জা দিবে। তুই চুপ করে থাকাই ভালো। তোরকে সিট বেল্ট লাগিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলো। শানের ফোন কল আসতেই ব্লুটুথ দিয়ে কথা বলছে। সিনিয়র জিএফ, আমরা বেরিয়ে পড়েছি। কোনো সমস্যা না হলে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব।
চিন্তা করো না, বাবা মাকে আমি রাতেই বলে দিয়েছি, তারাও পারমিশন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যেই কথা হবে। আর হ্যাঁ, তুমি আমার জন্য টক দই পাততে দিয়েছো তো? তোমার হাতে টক দই জাস্ট ওয়াও। বলতে গেলে টক দই খাওয়ার লোভেই আমি যাচ্ছি। ওকে। শান ফোন রাখতেই তোর বলল, আপনি আমাকে বেচে দিয়ে দাদু বাড়ি যাচ্ছেন টক দই খেতে? এত নিষ্ঠুর আপনি! থুর, তুই এত বোকা বোকা কথা কেন বলিস? প্রচুর রাগ লাগে, প্রচুর, জানিস? তোর কি মনে হয় তোকে জোর করে বিয়ে করেছি বেঁচে দেবার জন্য, না সারা জীবন সাথে রাখার জন্য? তোর আমার সাথে থাকার ইচ্ছা থাক বা না থাক, তোকে আমার সাথেই থাকতে হবে, কারণ আমি তোর নেশায় আবদ্ধ। আর এই নেশা আমি মরার আগের মুহূর্ত পর্যন্ত সাথে রাখতে চাই।